আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। নবম শ্রেণীর পৌরনীতি চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। আমার নাম সাইফুল আলম খান, সিনিয়র শিক্ষক। রাষ্ট্র কি সরকার ব্যবস্থা, রাষ্ট্র কি ও সরকার ব্যবস্থা, রাষ্ট্রের ধারণা। তাহলে রাষ্ট্র কি? রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। অধ্যাপক ঘানারের মতে বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক সমাজ ব্যবস্থা যার নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি আনুগত্যশীল ও বহিঃশক্তি নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। সরকার ব্যবস্থা। সরকার রাষ্ট্রের একটি অন্যতম প্রধান উপাদান। সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসাবে রাষ্ট্র পরিচালনা করে থাকে। রাষ্ট্র সরকার বিভিন্ন রকম হতে পারে। সরকার রাষ্ট্র গঠনের 4টি উপাদান দ্বারা গঠিত। সরকারের 4টি উপাদান: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। জনসমষ্টি রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান হলো জনসমষ্টি। কি পরিমাণ জনসমষ্টি প্রয়োজন সেটির কোনো বাধা ধরা নিয়ম নেই। রাষ্ট্রের ভিতরে জনসংখ্যা বেশি হতে পারে, কম হতে পারে। নির্দিষ্ট ভূখণ্ডের জনসমষ্টির মধ্যে তবে একটি রাষ্ট্র গঠনের জন্য কি পরিমাণ জনসমষ্টি প্রয়োজন তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। 17 কোটি হইতে পারে, 18 কোটি হইতে পারে, তার সীমাবদ্ধতা নেই। নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র গঠনের জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ড দরকার। ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ, আকাশভাগ নিয়ে গঠিত হয়ে থাকে। রাষ্ট্রের ভূখণ্ড ছোট হতে পারে, বড় হতে পারে, তার কোনো নির্দিষ্ট বাধা ধরা নিয়ম নেই। সরকার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। সরকার রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্রের মুখপাত্র হলো সরকার। সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, অত্যাবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই দুটি দিক রয়েছে, যত আভ্যন্তরীণ ও বাহ্যিক। আভ্যন্তরীণ দেশের ভিতরের নিয়ম শৃঙ্খলা সরকার পরিচালনা করে, আর বাহ্যিক বহিঃশক্তি নিয়ন্ত্রণ হতে মুক্ত রাখার জন্য সার্বভৌমত্ব খুবই গুরুত্বপূর্ণ উপাদান। রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রকে তিন ভাগে ভাগ করা যায়। অর্থনীতির ভিত্তিতে, ক্ষমতা উৎসের ভিত্তিতে রাষ্ট্র, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রকে ভাগ করা যায়। আবার অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা যায়। পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে পুঁজিবাদী রাষ্ট্র কাকে বলে? কাকে বলে? সমাজতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে? পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা ব্যক্তিগত মালিকানায় থাকে। রাষ্ট্রীয় মালিকানায় সেটি রাখা হয় না। তারপরে হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় না। এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে।
রাষ্ট্রীয় মালিকানায় থাকে টপ করে দেয়, মালিকানায় থাকে। সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যেখানে ব্যক্তির মালিকানা স্বীকার করে না, এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের উৎপাদন বন্টনের ব্যবস্থা পরিচালিত হয়। এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত সমাজতন্ত্রের ব্যক্তি স্বতন্ত্রকে স্বীকার করা হয় না। এ ধরনের রাষ্ট্রে একটি মাত্র দল থাকে। গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে, বিরোধী মত প্রকাশের সুযোগ থাকে না। তারপরে হলো ক্ষমতা বন্টনের ক্ষমতা উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা যায়: গণতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র হলো যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্যের বা জনগণের উপর থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসন কার্যের জনগণের উপর সকলের অংশগ্রহণ করতে পারে। শাসন কার্যের জনগণের সকল অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে কাজ করতে পারে। এটি জনগণের অংশগ্রহণ, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। 5 বছর পর নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। এটিকে গণতান্ত্রিক সরকার বলা হয়। এটি আইনের শাসন থাকে, নাগরিকের অধিকার থাকে। বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য ইত্যাদি সহ পৃথিবীর অধিকাংশ দেশে এই ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। একনায়কতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে? একনায়কতান্ত্রিক রাষ্ট্র হলো একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা যেখানে জনগণকে মূল্যায়ন করা হয় না। এতে রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক দল বা শ্রেণী বা গোষ্ঠীর উপর থাকে। এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী তাকে বলা হয় একনায়ক বা ডিক্টেটর। একনায়কতান্ত্রিক শাসককে সহায়তা করার জন্য মন্ত্রী পরিষদ থাকে, তাদের কোনো কর্তৃত্ব থাকে না। দলের নেতাই তার কথাই প্রধান, তার কথাই মূল্যায়ন, কিন্তু তারা শাসকের আদেশ নির্দেশ মেনে চলে। এক নায়কের আদেশেই আইন। এই ব্যবস্থায় শাসকের কারো কাছে জবাবদিহিতা থাকে না। এতে একটি মাত্র রাজনৈতিক দল থাকে। এই দলের নেতাই সরকার প্রধান। ইচ্ছা অনুযায়ী দল পরিচালনা করা হয়। এক জাতি এক দেশ এক নেতা এক নায়কতন্ত্রের আদর্শ। এক জাতি এক দেশ এক নেতা এক নায়কতন্ত্রের আদর্শ। এতে মনে করা হয় সব কিছু রাষ্ট্রের জন্য, এর বাইরে বা বিরুদ্ধে কিছু নয়। রাষ্ট্র বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা যায়: এক কেন্দ্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা যায়: এক কেন্দ্রীয় রাষ্ট্র, এক কেন্দ্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এক কেন্দ্রিক রাষ্ট্র কাকে বলে? এক কেন্দ্রিক রাষ্ট্র হলো এক কেন্দ্রিক রাষ্ট্র সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় শাসনের হাতে ন্যস্ত করা হয়। ফলে কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয়। শাসন কার্যের সুবিধার জন্য দেশকে বিভিন্ন
প্রদেশে বা অঞ্চলে ভাগ করা হয় কিছু ক্ষমতা তাদের উপর অর্পণ করা হয় যাতে দেশ পরিচালনা করতে সুবিধা হয়। তবে প্রয়োজন বোধে কেন্দ্রীয় সরকার সে ক্ষমতা অপসারণ করতে পারেন। এই ধরনের সরকার ব্যবস্থার প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রের নিয়ন্ত্রণে থেকে কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে যা বাংলাদেশ যুক্তরাজ্য প্রভৃতি এককেন্দ্রিক রাষ্ট্রের উদাহরণ। 2 নম্বর হলো যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র কাকে বলে? যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ নিয়ে গঠিত হয়, এটি একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে। এই ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের শাসন কার্যের সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ বা অঞ্চলের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। 3টি কেন্দ্র, অঞ্চল ও প্রদেশের মধ্যে বন্টন করা হয়। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অবস্থিত কতগুলো ক্ষুদ্র অঞ্চল বা প্রদেশ একত্রিত হয়ে একটি বড় রাষ্ট্র গঠন করে বলে রাষ্ট্রটি শক্তিশালী হয়। এছাড়া যুক্তরাষ্ট্রীয় সরকার বন্টনের বিভিন্ন এলাকার সম্পদ আহরণ করে একটি বৃহৎ অর্থনীতি পুনর্গঠন করে এবং রাষ্ট্র শক্তিশালী হয়। উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার। একটি হলো নিরঙ্কুশ রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। বিশ্বের কোনো রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানগণ উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রের শাসন ক্ষমতা লাভ করে। এ ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র। তাহলে নিরঙ্কুশ রাজতন্ত্র, রাষ্ট্রের রাজা বা রানী রাষ্ট্রের সরকার সর্বময় ক্ষমতার অধিকারী নিরঙ্কুশ রাজতন্ত্র। আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলো এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রের রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হন উত্তরাধিকার সূত্রে। তারপরে ক্ষমতা বন্টনের ভিত্তিতে আরেকটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠিত হয়। উদ্দেশ্যের ভিত্তিতে জনকল্যাণমূলক রাষ্ট্র, যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণ করার জন্য কল্যাণমূলক কাজ করে তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। এ ধরনের রাষ্ট্রে জনগণের মৌলিক চাহিদা পূরণের নীতি অনুসরণ করা হয়, সুযোগ সুবিধা করে বেকার ভাতা প্রদান করা হয়, বিনা খরচে শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করা হয়। কানাডা, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে ইত্যাদি জনকল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ থেকে আমরা যা শিখতে পেলাম, রাষ্ট্র কি, সরকার ব্যবস্থা, রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে তা আমরা জানতে পারলাম। আগামী ক্লাসে অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।